আসসালামু আলাইকুম। তো আজকে এনবিআর এর একটা নিউজে দেখলাম শূন্য রিটার্ন যারা জমা দেন তাদের ক্ষেত্রে একটা সতর্কবাণী, সেটা হলো যে 5 বছর পর্যন্ত জেল হওয়ার সুযোগ আছে। তো কেন জেল হবে? কারণ আইনে বলা আছে যে আপনি যদি অসত্য রিটার্ন জমা দেন, এটা যদি প্রমাণ হয় যে আপনি জেনে শুনে অসত্য রিটার্ন জমা দিচ্ছেন, তাহলে নিম্নতর 6 মাস থেকে 5 বছর পর্যন্ত জেল হতে পারে। তো অধিকাংশ শূন্য রিটার্ন ধারীগণ মনে করেন যে শূন্য রিটার্ন হলো জাস্ট সিগনেচার করে একটা রিটার্ন জমা দিয়ে দিলাম, হয়ে গেল। বিষয়টা আসলে তা না। আপনার যদি সম্পদ থাকে তাহলে সম্পদ বিবরণী জমা দিতে হবে। সম্পদের মধ্যে নর্মালি যেগুলি আইনে আছে সেটা হলো 50 লক্ষ টাকার ঊর্ধ্বে সম্পদ হলে আপনার আয় যাই হোক না কেন আপনাকে সম্পদ বিবরণী জমা দিতে হবে। দ্বিতীয়ত হলো, যদি আপনি সংশ্লিষ্ট বছরে অর্থাৎ 24-25 আয় বর্ষে যদি বাড়ির মালিক হন, যদি গাড়ির মালিক হন, আপনার সম্পদ যাই হোক না কেন আপনাকে সম্পদ বিবরণী জমা দিতে হবে, এর আইনের বিধান। তাহলে আপনি যদি এগুলির মালিক নাও থাকেন তাহলে আপনি কি করবেন? শূন্য রিটার্ন জমা দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার আয় কত, এর মধ্যে যে ব্যয় আছে সেটা বাদ দিয়ে আপনার সম্পদ থাকবে, সেই ক্যালকুলেশনটা আপনার কাছে থাকতে হবে। যদি আপনি বাড়ি গাড়ি অর্জন না করেন বা অন্যান্য সম্পদ 50 লক্ষ টাকার ঊর্ধ্বে না হয়, তাহলে তো আপনি সম্পদ বিবরণী জমা দিবেন না। কিন্তু আপনার তো পারিবারিক ব্যয় আছে। ধরে নেন আপনার আয় 3.5 লক্ষ টাকা, করযোগ্য আয় 3.5 লক্ষ টাকা। আপনি এখান থেকে যে ব্যয় করলেন, এই ব্যয়টা আপনার ব্যয় বিবরণীতে আসতে হবে। যেরকম বাড়ি ভাড়া, পারিবারিক খরচ, বাচ্চাদের স্কুলের খরচ, যাতায়াত খরচ, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মোবাইল বিল ইত্যাদি যে আবশ্যকীয় ব্যয় আছে সেগুলি তো আপনার করতে হয়। তো যে কারণে শূন্য রিটার্নধারীরা মনে করেন যে আমি কোনো রকম একটা ফিল আপ করে একটা সাবমিট করে গেলাম, আমি বেঁচে গেলাম। বিষয়টা তা না। আইনের বিধান হলো যে আপনার যে সম্পদ আছে সেগুলি আপনি যদি পরবর্তীতে দেখাতে যান, আপনি মারাত্মক বিপদে পড়ার আশঙ্কা আছে। তো এই বিপদ থেকে বাঁচতে আপনি আগে দেখবেন যে আপনার নামে যে সম্পদ আছে এই সম্পদগুলোর ডিটেইল কালেকশন করবেন। কালেকশন করে সেগুলি যদি ভ্যালু 50 লাখ টাকার ঊর্ধ্বে হয় তাহলে আপনি সম্পদ বিবরণী জমা দিবেন, আয় থেকে ব্যয় বাদ দিবেন, এরপরে রিটার্ন জমা দিবেন। এখন যদি করযোগ্য আয় হয় আপনি ট্যাক্স দিবেন, করযোগ্য আয় না হলে ট্যাক্স দিবেন না। শূন্য রিটার্নের ক্ষেত্রে আপাতত এতটুকু বেসিক আপনাকে জানলেই চলবে। এরপরে আজকের যে নিউজটা ছিল আপনাদের যদি আমি দেখাই, এই জিরো ট্যাক্স রিটার্নস ইলিগ্যাল মে ইনভাইট ইমপ্রিজনমেন্ট কথাটা পড়লে মনে হচ্ছে যে জিরো ট্যাক্স রিটার্ন মানেই ইলিগ্যাল, মে ইনভাইট ইমপ্রিজনমেন্ট, এনবিআর। অর্থাৎ জিরো রিটার্ন দিলে কি ইলিগ্যাল? না। জিরো রিটার্ন মিন আপনার সম্পদ জিরো, ইনকাম জিরো, সম্পদ জিরো, এটা কখনো হয় না। এই কারণে বলা হয়েছে যে আপনি যদি অসত্য রিটার্ন জমা দেন এবং এটা যদি প্রমাণ হয় তাহলে আইনের বিধান হলো আপনার 6 মাস থেকে, আগেই বলা হয়েছে 5 বছর পর্যন্ত আপনার জেল হতে পারে। আমি আপনাকে যদি সেই সেকশনটা দেখাই, যে সেকশনের আলোকে এনবিআর আপনাকে সতর্ক করছে, আমি হুমকি বলবো না, এটাকে সতর্ক করছে, এটা হলো 312। আপনি সেকশন দেখে নেবেন, 312 এবং 313। এখানে উল্লেখ আছে যে আপনি যদি অসত্য রিটার্ন জমা দেন, এটা যদি প্রমাণ হয় তাহলে আপনাকে 6 মাস অথবা 6 মাস, ন্যূনতম 6 মাস থেকে 5 বছর পর্যন্ত জেল হতে পারে। আমি জিরো রিটার্ন নিয়ে আর কোনো কথা বলবো না। এখন কথা বলবো হলো সর্বশেষ যে আদেশ হয়েছে, আমি আপনাদেরকে আদেশটা একটু দেখাচ্ছি। 3 আগস্ট এনবিআর এর একটা আদেশ হয়েছে, সেটা হলো প্রায় সবাইকেই এবার অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। অনলাইনে রিটার্ন জমা দিতে গেলে আপনারা যারা স্থাবর সম্পত্তির মালিক আছেন বা বাড়ির মালিক আছেন তাদের ডিটেল লিস্ট দিতে হয়। আগে আমরা দেখতাম কি যে
ধরেন আমার একটা ফ্ল্যাট আছে ঢাকায়, উত্তরা লিখে দিলাম, উত্তরা 3 নম্বর সেক্টর, শেষ। ব্যাপারটা আসলে ওখানে না, একদম বাড়ি নাম্বার, কত স্কোয়ার ফিট, কতটুকু জায়গা, কত মালিক, স্পেসিফিক দিতে হবে, কারণ আপনি এটা আর চেঞ্জ করতে পারবেন না। তো তাহলে যারা যারা অনলাইনে রিটার্ন দিবেন তাদের ক্ষেত্রে আজকে 3 আগস্টে যে হয়েছে, সার্কুলার হয়েছে সর্বশেষ, যেটা এই রানিং বছরে যারা আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করব তাদের প্রত্যেককেই অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। এক্সেপশন হলো অনলি 4 ধরনের ব্যক্তি এখান থেকে রিলিফ পেতে পারে। এই 4 ধরনের ব্যক্তি কি? যাদের বয়স 65 বা তার ঊর্ধ্বে, 1। 2 হলো শারীরিকভাবে অসুস্থ বা ডিজেবল পার্সন, বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, তাদেরকে প্রমাণ করতে হবে যে আপনি শারীরিকভাবে অক্ষম। বিদেশে অবস্থানরত করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি। এই যে মৃত করদাতা ব্যাপারটা আসলে আমরা যারা নর্মালি ট্যাক্স নিয়ে কাজ করি না তারা মনে করি মৃত ব্যক্তির আবার কিসের ট্যাক্স, এটা হয়তো অনেকে মনে করে, বিষয়টা আসলে তা না। আপনাকে প্রত্যেক টিআইএন হোল্ডারকে রিটার্ন সাবমিট করতে হয়। এখন টিআইএন হোল্ডার জীবিত বা মৃত সেটা হলো এখানে বলা হয় নাই। তো মৃত ব্যক্তির প্রতিনিধি ট্যাক্স দিবেন যতক্ষণ পর্যন্ত তার সম্পদ থেকে আয় হবে। মৃত ব্যক্তির সম্পদ যখন তার উত্তরাধিকারের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, দেন হি উইল বি রিলিজ ফ্রম ফাইলিং টু সাবমিট ট্যাক্স রিটার্ন। তো আশা করি আপনারা এই ব্যাপারটাও কিছুটা বুঝতে পারছেন। আমি আবার বলি, এবার সবাইকে এবারের যে 3 আগস্টে সরকার যে বিশেষ আদেশ দিয়েছে, সেই বিশেষ আদেশ মোতাবেক ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার যারা আছে, মানে ব্যক্তি করদাতা, স্বাভাবিক করদাতা যারা আছেন, তাদের প্রত্যেকেই অনলাইনে রিটার্ন সাবমিট করতে হবে। অনলাইনে রিটার্ন সাবমিট করতে গেলে প্রস্তুতিটা অনেক আগে থেকেই নিতে হয়। তো এই প্রস্তুতি যেহেতু প্রথমবার, সবাইকে এক্সেপশন গুলো আমি আগেও বলছি, আবার বলে দিচ্ছি যে 4 ধরনের ব্যক্তি ইচ্ছে করলে দিতে পারবে, তাদের বাইন্ডিংস নাই। তারা হলো যাদের বয়স 65 বা তদূর্ধ্ব, যারা শারীরিকভাবে অক্ষম বা ডিজেবল থাকার সার্টিফিকেট থাকতে হবে, এবং বিদেশে অবস্থানরত করদাতা, আর হলো মৃত ব্যক্তির পক্ষে প্রতিনিধি যখন দিবে। অনলাইনে রিটার্ন সাবমিট করতে গেলে আপনার একটা নাম্বার লাগবে। এই নাম্বার নিতে গেলে আপনি যে টিআইএন নাম্বার নিয়েছিলেন যে মোবাইল নাম্বার দিয়ে, ওটা দিয়ে আপনি অনলাইন এই রিটার্নে ঢুকলে আপনি একটা ওটিপি পাবেন। এরপরে প্রসেসগুলো বলা আছে, ওখান থেকে আপনি যে অনলাইন রিটার্নের ড্যাশবোর্ডে ঢুকবেন রিটার্ন সাবমিট করার জন্য, আপনি সেটা পেয়ে যাবেন। তো এই মানে অনলাইন রিটার্ন নিয়ে হয়তো আর একটা ভিডিও দিতে হতে পারে, আপনারা ঢুকলেও পেয়ে যাবেন। তো আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম মেইনলি হলো যে জিরো রিটার্নের ক্ষেত্রে সাবধানতা, আর হলো অনলাইন রিটার্নের জন্য আপনাদের প্রস্তুতি। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।